মা, আমি কিছুতেই তোমার ওই গেও টুনিকে বিয়ে করতে পারবো না। আমি শহরের ছেলে, আমার সাথে কি ওই টুনি যায় নাকি? হ্যাঁ, এই, তুই শহরে হয়েছিস তা কি হয়েছে? টুনি কি কম সুন্দরী নাকি? হ্যাঁ, রূপ গুণ কাজ সব দিক দিয়ে টুনির সাথে কেউ পারবে না। টুনির কোনো তুলনাই হয় না, বুঝেছিস? মা শোনো, টুনি যতই সুন্দরী হোক না কেন, ও যে একটা গেও মেয়ে। আর শহরে ভার্সিটির সব মেয়েরা আমার জন্য পাগল। আর আমি তাদেরকে রেখে যদি টুনিকে বিয়ে করি, তাহলে আমি বন্ধুদের সামনে আমার মুখ দেখাবো কি করে, তুমি বলো মা? কি? ও, বুঝেছি বুঝেছি। ছেলে তো আমার এখন বড় হয়ে গেছে কিনা, তাই এখন আর সে মায়ের কথা শুনবে না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই যদি টুনিকে বিয়ে না করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, এই আমি বলে দিলাম। মিনু টুনটুনির কথা শুনে টোনা নিরুপায় হয়ে যায় আর সে বিয়েতে রাজি হয়। আসলে টোনা ছিল শহরের ছেলে। টোনা শহরে পড়াশোনা করে আর একটা চাকরি করে, আর তার মা মিনুকে নিয়ে শহরেই থাকে। অন্যদিকে টোনার মা মিনু টুনটুনি টোনার সাথে গ্রামের মেয়ে টুনির বিয়ে ঠিক করেছে। টুনি অনেক সুন্দরী থাকলেও অনেক গেও ছিল। মা, তুমি আমাকে বিয়ে করতে বাধ্য করলে, কিন্তু তাতে কি হয়েছে? আমি ওই টুনিকে বউ হিসেবে কখনো মেনে নেব না। আমি ওকে রেখে আমার গার্লফ্রেন্ড মুন্নিকে বিয়ে করব। শুধু সময়ের অপেক্ষা। এসব বলে টোনা চলে যায় আর মিনু নির্দিষ্ট দিনে টুনিকে শহরে নিয়ে আসে। আর মিনু টুনটুনি টুনিকে বলতে থাকে, শোন মা, আমি তোকে খুব ভালোভাবে চিনি। তুই অনেক ভালো একটা মেয়ে, আর আমার ছেলের বউ হিসাবে তুই একদম যোগ্য। তুই একদম চিন্তা করিস না রে মা। আমার ছেলে হয়তো তোকে এখন মেনে নিতে পারছে না, কিন্তু দেখবি একদিন ঠিক তোকে মেনে নেবে। এবার আয় মা, আমি তোকে তোর ঘরে রেখে আসি। এরপর মিনু টুনিকে টোনার ঘরে রেখে আসে। আর এভাবে কয়েকদিন কেটে যায়। টোনা টুনিকে বউ হিসেবে একদম মেনে নেয় না, ঠিকভাবে কথাও বলে না। একদিন সকালবেলা মা, ও মা, আমাকে কেন এখনো ব্রেকফাস্ট দিচ্ছ না? আমার অফিসে যাওয়ার দেরি হচ্ছে। মা, ও মা। টোনার ডাক শুনে টুনি সেখানে এক কাপ চা আর মুড়ি নিয়ে আসে। আর টোনা এসব দেখে তো ভীষণ রেগে যায়। এসব কি? মা, আমাকে এই গেও মেয়েটা এসব কি খেতে দিল? মা, দেখে যাও। আপনার সকালের নাস্তা, আমরা গ্রামে তো এসবই খেয়ে থাকি। খেয়ে দেখুন না, অনেক মজা। ছি, এসব খাবো আমি? এর জন্যই বলা হয় গ্রামের গেও ভূত। আমাকে কখনো এগুলো খেতে দেবে না। আমি নুডলস, পাউরুটি, কফি খাবো। এগুলোই খাই আমি সকালে। গেও ভূত কোথাকার। এসব কথা বলে টোনা মুড়ি আর চা ফেলে দিয়ে চলে যায়। আর অমনি মিনু এসে টোনাকে ডাকতে থাকে। এই যে রে, আমি তোর জন্য নাস্তা এনেছি, খেয়ে যা বাবা, তুই রাগ করিস না। মিনু এত ডাকার পরও টোনা কথা শোনে না। টোনা না খেয়ে অফিসে চলে যায় আর টুনি অনেক কান্না করতে থাকে। মা, সত্যি আমি আপনার ছেলের যোগ্য নই। আমি যে কিছুই পারি না মা। দূর পাগলি, তুই এত কাঁদিস না তো। আমি তো তোর মা, তাই না? আমি তোকে টোনার পছন্দ অপছন্দ সবকিছু বলে দেব, আর সব রান্না আমি তোকে শিখিয়ে দেব। এবার তুই চোখের জল মোছ তো। মিনু টুনটুনির কথা শুনে টুনি তার চোখের জল মুছে ফেলে। এভাবে দিন কাটতে থাকে। মিনু টুনটুনি টুনিকে সব ধরনের রান্না শেখাতো। আর এভাবে আরো দিন কাটতে থাকে। কিন্তু একদিন টোনা মুন্নি নামের এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। আর এ দেখে তো মিনু আর টুনি ভীষণ অবাক হয়ে যায়। এ কি রে বাবা টোনা, এ আমি কি দেখছি? তোর সঙ্গে এটা কে? নতুন বউ মানে? তার মানে তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, তুমি যেটা ভাবছো সেটাই ঠিক। আমি মুন্নিকে বিয়ে করে এনেছি। আমরা একই ভার্সিটিতে পড়তাম। তাছাড়া মুন্নি টুনির মতো অত গেও না। মুন্নি অনেক স্মার্ট। তাই বলে তুই বিয়ে করবি? টুনি কি দোষ করেছিল বল? মা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি টুনিকে বিয়ে করতে চাই না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এবার বোঝো। চলো মুন্নি, চলো। এরপর টোনা আর মুন্নি ঘরে চলে যায়। আর টুনি এসব দেখে অনেক কাঁদতে থাকে। আর মিনু টুনটুনি বলে, কাঁদিস না রে মা, তুই কাঁদিস না।
আমি নিজ হাতে তো জীবনটা নষ্ট করে দিলাম। আমি ভেবেছিলাম টোনা হয়তো বিয়ের পর তোকে মেনে নেবে, কিন্তু যে রকম করবে তা আমি কখনোই জানতাম না রে মা। তুই আমার মেয়ে হয়েই থাক। এরপর টুনি মিনুর মেয়ে হিসেবেই থাকতে শুরু করে। আর এভাবেই দিন কাটছিল। টোনা মুন্নিকে অনেক ভালোবাসতো, কিন্তু মুন্নি ছিল অনেক অহংকারী। টোনা, এই টোনা শোনো, আমি তোমার বড় বউ আর তোমার মার সঙ্গে কিছুতেই এক বাড়িতে থাকতে পারবো না। তুমি বরং তোমার মাকে গ্রামে পাঠিয়ে দাও। সে কি কথা মুন্নি, আমি মাকে অনেক ভালোবাসি, আমি পারবো না গ্রামে রেখে আসতে। এমনিতেই মা আমার উপরে অনেক কষ্ট পেয়েছে। ও বুঝেছি, তোমার বড় বউকে তুমি বুঝি ভুলতে পারছো না। সব বুঝতে পারছি এবার আমি। এসব তুমি কি বলছো মুন্নি? তাহলে কি আমি তোমাকে বিয়ে করতাম? এভাবেই ওদের দুজনের মাঝে ঝগড়া লেগে যায়। একদিন টোনা মুন্নিকে বলতে থাকে, মুন্নি, আমাকে এক কাপ কফি দাও তো, মাথাটা ভীষণ ধরেছে। আমি কি কাজের মেয়ে নাকি যে তুমি আমাকে বলবে আর আমি সে কথা শুনবো? পারবো না, আমি পারবো না। তোমার থেকে তো দেখি ওই গেও টুনি ভালো ছিল। আমার অনেক সে সেবা করার চেষ্টা করতো। তোমার মতো ও অত অহংকারী না। টোনার কথা শুনে মুন্নি ভীষণ রেগে যায় আর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর মনে মনে বলতে থাকে, টুনি টুনি টুনি, না, দিন দিন এই টোনা আমার হাতের বাইরে চলে যাচ্ছে। এবার এই টুনিকে তো আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এসব বলে মুন্নি নানা ফন্দি আঁকতে থাকে। আর মুন্নি একটা ফন্দি এঁটে ফেলে। এমন সময় মুন্নি দেখে যে টুনি গোসলে যাচ্ছে। টুনি, তুমি বুঝি গোসলে যাচ্ছ? এই নাও, এই বোতলটা নাও। এগুলো তুমি তোমার চোখে মুখে দিয়ে গোসল করবে, কেমন? দেখবে তুমি আমার মতো সুন্দরী হয়ে গেছো। আর টোনা তখন তোমাকে ভালোবাসবে, জানো? মুন্নির কথা শুনে টুনি বিশ্বাস করে। আসলে বোতলটি ছিল একটি ডেটলের বোতল, কিন্তু টুনি তা জানতো না। এরপর টুনি সে ডেটলের পানি দিয়ে গোসল করতে থাকে। আর যেই না চোখে দিয়েছে অমনি টুনির চোখ জ্বলতে শুরু করে। ও বাবা গো, আমার চোখ জ্বলছে। এগুলো কি? মরে গেলাম রে বাবা, মরে গেলাম। টুনির চিৎকার শুনে টোনা, মুন্নি, মিনু দৌড়ে আসে। আর টোনা বলতে থাকে, এ কি টুনি, কি হয়েছে তোমার? আর তুমি হঠাৎ ডেটল দিয়ে স্নান করতে এসেছো কেন? হ্যাঁ, আমাকে এটা মুন্নি দিয়েছে। ও বলেছে আমি এটা চোখে মুখে দিলে অনেক সুন্দরী হব। আর মুন্নির কথা মতো আমি চোখে ঢেলে দিতেই আমার চোখ ভীষণ জ্বালা করছে। মরে গেলাম, চোখ খুব জ্বালা করছে। টুনির কথায় ওরা অনেক অবাক হয়ে যায়। আর মুন্নি ভীষণ ভয় পেয়ে যায়। এরপর টোনা টুনির চোখে পানি ঢেলে দেয়। দেখ টোনা বাবা, দেখ তোর এই বউ কত নিচে নেমে গেছে। ও কি না আজ টুনির সাথে এত বড় অন্যায় করলো? মুন্নি, টুনি এসব কি বলছে? না মানে টোনা, মানে আমি তো ওকে ডেটল দিয়ে গোসল করতে বলছিলাম শুধু। থাক, তুমি যে কি কি করতে পারো তা আমি ভালো করেই জানি। অনেক অন্যায় আমি তোমার সহ্য করেছি, কিন্তু আর নয়। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। টোনা, তুমি এমনটা করো না টোনা, তুমি আমাকে ক্ষমা করে দাও না গো। মুন্নি অনেকবার ক্ষমা চাওয়ার পরেও টোনা মুন্নিকে বাড়ি থেকে বের করে দেয়। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। টুনি গেও বলে আমি ওকে অনেক অপমান করেছি। আমি মুন্নির প্রেমে অন্ধ হয়েছিলাম। টুনি আমার জন্য যোগ্য। টুনি, আমাকে ক্ষমা করে দাও। দেখেছো বৌমা, দেখেছো? আমি তোমাকে বলেছিলাম না আমার ছেলে একদিন ঠিক তোমাকে ভালোবাসবে, তোমাকে মেনে নেবে। এরপর ওরা সবাই অনেক খুশি হয় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। নাহারপুর জঙ্গলে এক টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি অনেক বোকা ছিল, কিন্তু বোকা হওয়া সত্ত্বেও সে ছিল ভীষণ পরিশ্রমী। মা, আজকে এতটুকু খাবার কেন মা?
মারে, ঘরে তো এতটুকু খাবারই ছিল রে মা, সব ফুরিয়ে গেছে। এখন যে তোকে আমি কি খাওয়াবো সেটাই ভাবছি। এখন তো যেভাবেই হোক খাবারের যোগান দিতে হবে, কিন্তু বর্ষার দিনে কি করবো রে মা? তারা মামি যখন এসব কথা বলা বলি করছিল, তখনই তাদের জানালার পাশে দাঁড়িয়ে কালু কাক সব কথা শুনছিল। সুযোগ বুঝে কালু কাক টুনির ঘরের ভিতরে আসে আর টুনিকে বলে, টুনি বোন, আমি জানালার পাশে সব কথা শুনেছি। আমি তোমাদের সাহায্য করার জন্যই এখানে এসেছি। শোনো, আমরা কিছুদিনের জন্য যদি ইগল দাদার জমিগুলো ধার নেই আর তাতে ভুট্টা চাষ করি, তারপর বাজারে বিক্রি করি, তাহলে কেমন হয় টুনি বোন বলো তো? ভালোই তো হয়, বুদ্ধিটা তো খারাপ না। চলো আমরা কালকে ইগল দাদার কাছে যাই। আচ্ছা ঠিক আছে। এরপর পরের দিন সকালে দুজনে মিলে ইগলের কাছে যায়। ইগল দাদা, তোমার জমিটা যদি একবারের জন্য আমাদের ধার দিতে, তাহলে আমাদের অনেক উপকার হতো ইগল দাদা। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে, প্রত্যেক ফসলের ভাগ আমাকে 1/3 দিতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, সে আর এমন কি কঠিন কাজ? এরপর কালু আর টুনি মিলে ইগলের কাছ থেকে জমিটা ধার নেয়। এরপর, টুনি, তুমি কাল সকাল সকাল জমিতে গিয়ে কাজ শুরু করে দিও, কেমন? কেন, তুমি আসবে না? আরে পাগলি, আমি তো আসবই। তুমি তো জানো আমি পরিশ্রম করতে কত ভালোবাসি। পরিশ্রম যে আমার রক্তে মিশে আছে, তাই না? সেটা কি তুমি জানো না নাকি? আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমি সময় মতো চলে আসব। এসব বলে কালু তার বাড়িতে চলে যায়। পরের দিন সকাল সকাল টুনি জমিতে চলে আসে আর একা একাই পুরো জমিটা চাষ করতে থাকে। ওইদিকে কালু কাক নাক ডেকে ঘুমাতে থাকে। এদিকে টুনি মনে মনে ভাবে, আমি তো একাই সব কাজ করে ফেললাম, কিন্তু কালু দাদা তো এখনো এলো না। দেখি তো ওর বাড়িতে গিয়ে ওর কোনো বিপদ হলো না তো আবার। এরপর টুনি কালু কাকের বাসায় যায় আর গিয়ে দেখে কালু কাক নাক ডেকে ঘুমাচ্ছে। কালু দাদা, ও কালু দাদা, তুমি জমিতে না গিয়ে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আর আমি একাই কত পরিশ্রম করে এলাম। টুনির ডাকে কালু কাকের ঘুম ভেঙে যায়। আর বলো না টুনি, আমি তো জমিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক তখনই আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর আমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, এজন্যই আমি জমিতে যেতে পারিনি। তবে তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি কাল অবশ্যই জমিতে যাব। ও আচ্ছা কালু দাদা, আমি আজ আসি। আর হ্যাঁ, কাল কিন্তু তুমি অবশ্যই জমিতে যাবে। আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি তার নিজের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি আজকে কিন্তু আমাকে ওই ঘুম পাড়ানি গানটা বলে ঘুম পাড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে রে মা, আয় আমার এখানে শুয়ে পড়। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, আমার সোনামণির চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও। এভাবে টুনি গান শোনাতেই টুকি ঘুমিয়ে পড়ে। এরপর টুনিও ঘুমিয়ে পড়ে। এরপর রাত গড়িয়ে সকাল হয়। মা টুকি, চল আমার সাথে জমিতে, চল তুই, আমি বীজ ছিটিয়ে দেব আর তুই বসে থাকবি। আর একটু বেলা হলে তোর কালু কাকাও চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি আর টুকি মিলে জমিতে যায় আর টুনি একা একা সব বীজ জমিতে ছিটিয়ে দেয়। অন্যদিকে কালু কাক বাড়িতে আরামে শুয়ে থাকে। বরাবরের মতো টুনি সব কাজ শেষ করে আবারও কালুর বাড়িতে যায়। আচ্ছা কালু দাদা, তুমি আজও জমিতে গেলে না যে? আর বলো না টুনি, আজকেও আমি জমিতে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তখনই আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমি যদি আমার মাকে তখন হাসপাতালে না নিয়ে যেতাম, তাহলে মাকে একদম বাঁচানো যেত না। মাকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমি খুব ক্লান্ত হয়েছিলাম, তাই একটু বিছানায় শুয়েছিলাম টুনি। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বুঝতে পারিনি। তবে টুনি, তুমি কোনো চিন্তা করো না, আমি কাল একদম ঠিক সময়ে জমিতে যাব। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তবে কাল আর যেতে হবে না, 3 দিন পর জমিতে সার দিতে হবে, তখন যেও, কেমন? আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। দেখতে দেখতে 3 দিন কেটে যায়। টুনি প্রতিদিনের মতো আবারও জমিতে একা একা গিয়ে কাজ করতে শুরু করে। আর এদিকে কালু কাক বরাবরই ঘুমিয়েছিল, কিন্তু আজকে টুনি কালু কাকের বাড়িতে না গিয়ে নিজের বাড়িতে চলে আসে। মা টুকি, আমার শরীরটা খুব খারাপ লাগছে রে মা, আমি একটু শুয়ে পড়ি।
তুই আজকে একটু রান্না বান্নাগুলো সেরে নিস মা। আচ্ছা ঠিক আছে মা, একা একা এত পরিশ্রম করার জন্যই তোমার শরীরটা আজ এত খারাপ হয়েছে। তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি রান্না সেরে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো মা। এরপর টুকি বাড়ির সব কাজ শেষ করে মায়ের জন্য ঔষধ আনতে যায়। ওইদিকে কালু কাক মনে মনে ভাবতে থাকে, আচ্ছা আজকে টুনি আমার বাড়িতে এলো না কেন? দেখি তো ওর বাড়িতে গিয়ে কি হয়েছে আজ ওর। এরপর কালু টুনির বাড়িতে যায় আর গিয়ে দেখে টুনি জ্বরে থরথর করে কাঁপছে। কি টুনি, তুমি এত অসুস্থ হলে কি করে? কালুর কথায় টুনি কোনো উত্তর দিতে পারে না। তখনই টুকি তার মায়ের জন্য ঔষধ নিয়ে আসে। এরপর টুকি টুনিকে তার ঔষধ খাইয়ে দেয় আর টুনির অসুস্থতার সব কথা টুকি কালুকে খুলে বলে। সব শুনে কালু কাকের তেমন কোনো মায়াই হয় না। সে টুনিকে রেখে নিজের বাড়িতে গিয়ে আবারও ঘুমাতে থাকে। এদিকে টুনি সারা রাত জ্বরে কাতরায় আর টুকি তার পাশে বসে সেবা করে। এরপর সকাল হয়। মা টুকি, তুই না ঘুমিয়ে এভাবে আমার পাশে বসে আছিস? তুই তো অসুস্থ হয়ে যাবি রে মা, এভাবে কাঁদছিস কেন পাগলি মেয়ে? এই দেখ মা, আমার কিচ্ছু হয়নি। মা, মা, বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে যে আমার কেউ থাকবে না মা, আমি যে নিঃস্ব হয়ে যাব। তুই শুধু শুধু চিন্তা করছিস মা, আমার তো কিচ্ছু হয়নি, আমি সুস্থ হয়ে গেছি তো। চল তো জমিতে একটু জল দিয়ে আসি। তারপর দুজনে মিলে জমিতে জল দিয়ে আসে। এরপর দেখতে দেখতে অনেকদিন কেটে যায়। এদিকে ভুট্টাও হয়ে যায় আর সেগুলো আবার পরিপক্ক হয়। এরপর টুনি কালু কাকের বাড়িতে গিয়ে বলে, কালু দাদা, কাল ফসলগুলো কাটতে হবে, তুমি অবশ্যই আসবে কিন্তু। এতগুলো ফসল তো আর আমি একা কাটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই ঠিক সময়ে চলে আসবো টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। এভাবে টুনি গাছ থেকে সব ভুট্টাগুলো আলাদা করে। এরপর ফসল ভাগাভাগির সময় চলে আসে। ঠিক সে সময়ে কালু কাক জমিতে আসে। আমি তো একাই সবগুলো ভুট্টা কাটলাম, তুমি কেন এলে না এতক্ষণ? আর বলো না, এবার আমিই যা অসুস্থ ছিলাম, তাই একটু হাসপাতালে গিয়েছিলাম, তাই আমি আসতে পারিনি টুনি। কিন্তু ভাগাভাগির সময় তো মিস করা যাবে না, তাই না? তুমি তো জানোই আমি কত পরিশ্রম করি, আমার রক্তে পরিশ্রম যে মিশে আছে। তাই বলি কি, তুমি এই গাছগুলো নাও, আর আমি তো বেশি পরিশ্রম করি, তাই না? তাই আমি এই ভুট্টাগুলো নেই। বোকা টুনি কালু কাকের এসব চালাকি একদম ধরতে পারে না, তাই সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারা যখন এসব কথা বলছিল তখনই পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়। তখন টুনি তাড়াতাড়ি করে ভুট্টা গাছগুলোর আড়ালে লুকিয়ে পড়ে আর কালু কাক তাড়াতাড়ি করে ভুট্টাগুলো নিয়ে যেতে ধরে। ঠিক তখনই একটা বাজ পড়ে কালুর মাথার উপর আর কালু সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর টুনি গাছের নিচে থাকায় ওর কোনো ক্ষতি হয় না। আর তার কিছুক্ষণ পর ঝড় থেমে যায় আর টুনি ভুট্টাগুলো নিয়ে নিজের বাড়িতে চলে যায় আর কালোর নিথর দেহ সেখানেই পড়ে থাকে। রূপপুর জঙ্গলে এক টোনা আর টুনি বাস করত। টোনা কোনো রকমে দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। একদিন টুনি তার বাবার বাড়ি থেকে একটি আমের চারা নিয়ে আসে। টোনা, এই চারাটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি ভাবছি এই চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে এর অনেক যত্ন করব। তোমার যা ভালো মনে হয় টুনি, তুমি তাই করো। তুমি তো জানোই তোমার খুশিতেই আমার খুশি। আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি তার আমের চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে দেয়। এরপর থেকে সারা দিন টুনি ওই আম গাছটির যত্ন করতে থাকে। এভাবেই এক দু একটা করে দিন পার হতে থাকে আর ছোট্ট আম গাছটাও দিন দিন বড় হতে থাকে। আম গাছ, তুই একটা করে দিন পাড়ি দিয়ে বড় হচ্ছিস, আর আমি যেন তোর মাঝে আমার নতুন প্রাণ দেখতে পাচ্ছি। তখনই টোনা বাড়িতে ফিরে আসে আর টুনিকে একা একা কথা বলতে দেখে টোনা বলে, কি গো টুনি, এখানে একা একা কি বিড়বিড় করছো? টুতে টুতে ধরলো নাকি তোমাকে? না গো, তা নয়, দেখোই না এই আম গাছটা যত বড় হচ্ছে আমি আমার মনের ভিতর ততই প্রশান্তি পাচ্ছি।
মনে হচ্ছে এই আম গাছের সাথে আমার নিবিড় সম্পর্ক আছে। বুঝতে পেরেছি, তাহলে এই আম গাছই তোমার মাথা খেয়েছে। আচ্ছা, ওসব এখন বাদ দাও তো, আমাকে জলদি খেতে দাও, আমার বড্ড ক্ষুধা লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনি টোনাকে খেতে দেয়। এরপর খাওয়া শেষে টোনা নিজের কাজে চলে যায়। তারপর টুনি আবার তার আম গাছের কাছে যায়। ও আম গাছ, কেমন আছো তুমি? তোমার মনটা বুঝি খুব খারাপ? টুনির কথা শেষ হতে না হতে আম গাছটি কথা বলে ওঠে। হ্যাঁ গো, আমার মন খারাপ। ও মা, তুমি কথা বলতে পারো? তা তোমার মনটা কেন খারাপ গো? হ্যাঁ গো, আমি কথা বলতে পারি। আমার মন খারাপ কেন শুনবে? শোনো তবে। তোমার মা যখন বেঁচে ছিল তখন বীজ হিসেবে আমাকে ঘরের পাশে রোপণ করেছিল, কিন্তু অতিরিক্ত রোদ বৃষ্টির কারণে আমি বীজ থেকে বেড়ে উঠতে পারিনি। কিন্তু তোমার মা মারা যাবার পর আমি ধীরে ধীরে বড় হতে থাকি। তোমার মা আমাকে রোপণ করে বলেছিল, আমি তো আমার মেয়েটিকে কিচ্ছু দিতে পারিনি, আমি এই আম গাছটা আমার ছোট্ট মেয়েটাকে দিব। এত কথা লুকিয়েছিল আম গাছ তোমার কাছে। জানো তো, তোমাকে যখন প্রথম তুলে নিয়ে এলাম তখন আমার মায়ের কথা খুব মনে পড়েছিল। তুমি আমার মায়ের হাতে স্মৃতি বলে হয়তো এমনটা লেগেছিল। হ্যাঁ গো মা, আমি তোমার কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, কিন্তু আমার অনেক যত্ন করবে, আমাকে একদম দূরে ঠেলে দিবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি আমার মায়ের হাতে স্মৃতি হওয়ার কারণে আমি তোমাকে এখন থেকে গাছমা বলেই থাকবো। তুমি কি তাতে রাগ করবে? রাগ করবো কেন পাগলি মেয়ে? তুমি আমাকে মা বলে ডাকলে আমি অনেক খুশি হব জানো। এরপর থেকে টুনি আম গাছকে গাছমাতা বলেই ডাকতে থাকে। ওদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায় আর ছোট্ট আম গাছ অনেক বড় হয়ে যায়। এরপর আম গাছ ফুল দেয় আর ফুল থেকে অনেকগুলো ফল হয়। আর এত ফল হয় যে সেগুলো টুনি আর টোনা বিক্রি করে অনেক টাকা লাভ করে। তবুও টুনি, তোমার এই আম গাছটা তো দেখছি আমাদের ভাগ্যের সহায়, আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। হ্যাঁ গো, ভাবছি যতগুলো টাকা জমিয়েছে সেগুলো দিয়ে সুন্দর একটা বাড়ি বানাবো। আচ্ছা ঠিক আছে টুনি, তাই হবে। এরপর টোনা আর টুনি তাদের জমানো টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানায়। এদিকে গাছে টুকিটাকি যেগুলো আম আছে সেগুলো বিক্রি করে তাদের সংসার চালায়। এত তাড়াতাড়ি বড়লোক হওয়াতে বিষয়টা কালু কাকের নজরে পড়ে। আর কালু মনে মনে ভাবে, এই টোনা আম বিক্রি করে এত তাড়াতাড়ি এত বড়লোক হয়ে গেল। ইস, আমার যদি এমন একটা আম গাছ থাকতো তাহলে আমিও অনেক বড়লোক হয়ে যেতাম। কালু এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দেয়। এদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আম গাছ দিন দিন বৃদ্ধ হয়ে যায় ও আম দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। গাছমা, তোমার তো অনেক বয়স হয়েছে, তাই তোমার দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই না গো? না পাগলি মেয়ে, আমার দাঁড়িয়ে থাকতে কোনো কষ্ট হয় না, শুধু এটা ভেবেই কষ্ট হয় যে তোমাদের আমি আর আম দিতে পারবো না, আর তোমরা আম বিক্রিও করতে পারবে না, তোমরা গরিব হয়েই থাকবে, এজন্য খুব কষ্ট হয়। এতে আমার কোনো দুঃখ নেই গাছমাতা, তুমি শুধু বেঁচে থাকো, আমি তাতেই অনেক খুশি। টুনি আর গাছ এভাবেই গল্প করছিল। এদিকে কালুর মাথায় এক শয়তানি বুদ্ধি চলে আসে। আমি যদি এই টুনির আম গাছটিকে মেরে কেটে অল্প দামে কাঠগুলো কিনে নিতে পারি, এরপর সেগুলো বেশি দামে বিক্রি করি, তাহলে আমার অনেক টাকা লাভ হবে। এর জন্য আমাকে টোনার মাথাটা খেতে হবে। টোনার মাথায় এমন কুবুদ্ধি দেব না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে কালু টোনার কাছে যায় আর টোনাকে গিয়ে বলে, আরে টোনা দাদা, শুনলাম তোমাদের আম গাছটা নাকি বৃদ্ধ হয়ে গেছে, এখন আর আম দিতে পারছে না। আমি বলি কি, তুমি গাছটাকে কেটে বিক্রি করে দাও, আর বিক্রি করলে কাঠের জন্য বেশ টাকা পাবে।
আর এভাবে বৃদ্ধ আম গাছটাকে ফেলে কি লাভ বলো? কোনো তো লাভ হচ্ছে না, ও তো কোনোদিন আমও দিতে পারবে না। বেকার বেকার জায়গাটা দখল করে রাখছে। এর থেকে তুমি ওই গাছটাকে বেচে দিলে কাঠগুলোর জন্য অন্তত কিছু টাকা পেতে পারো। এটা তুমি ঠিক কথা বলেছো কালু দাদা, আমি আজকেই বাড়িতে গিয়ে গাছটাকে কেটে ফেলবো। এই বলে টোনা বাড়িতে ফিরে যায়। টোনা টুনিকে বলে, টুনি, আমাদের বৃদ্ধ আম গাছটাকে কেটে ফেলি। এখন এটা তো আমাদের কোনো কাজেই আসছে না, তাই না? শুধু শুধু গাছটাকে রেখে আর কি করি বলো? না না টোনা, এটা কখনো নয়। আমি এই বৃদ্ধ আম গাছটাকে কখনোই কাটতে পারবো না। তুমি কাটবে না তাতে কি হয়েছে? আমি ওকে কেটেই ছাড়বো। টোনা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? একটা কথা শান্তভাবে শোনো। আমরা গাছটাকে কাটতে পারি না টোনা। ও যখন তরুণ ছিল ওর আম বিক্রি করে আমরা কত লাভবান হয়েছি বলো। আজ ওর উপকারের কথা আমরা ভুলে যাব টোনা? আমরা যখন আম গাছ বৃদ্ধ হয়েছে বলে কাটতে চাচ্ছি, তেমনি আমরাও তো একদিন বৃদ্ধ হব। সেই দিনকে আমাদের সন্তানেরা আমাদের ফেলে দেবে বলো? আমরা তো তখন ছেলে মেয়েদের কাজে আসবো না। তাহলে কেন তুমি গাছটাকে কাটতে যাচ্ছ বলো? ও বৃদ্ধ হয়েছে বলে কি আমরা ওর সব দায় ছেড়ে ফেলে দিব? একদিন যে সে আমাদের কত উপকার করেছে সে সবকিছু কি ভুলে যাবো টোনা? টুনির এমন কথা শুনে টোনার মন গলে যায়। টোনা আর তেমন কিছু বলে না। তখন আম গাছ টুনি আর টোনাকে ডাকে। এরপর তারা আম গাছের কাছে যায়। এরপর গাছ ওদের বলে, এই দেখো, আমার বীজ পড়ে এখানে নতুন চারা গজিয়েছে। এই চারা দিয়ে তোমরা আবারও তোমাদের ভাগ্য ফেরাতে পারো। হ্যাঁ গাছমা, তুমি একদম ঠিক বলেছ। আমরা তোমার এই ছোট্ট চারা গাছের অনেক যত্ন করব আর একে আমরা বড় করে তুলব। এরপর থেকে টোনা টুনি নতুন ছোট্ট চারা গাছের যত্ন নিতে থাকে। ধীরে ধীরে ছোট্ট আম গাছটা অনেক বড় হয় আর সেই নতুন ছোট্ট আম গাছটার আম বিক্রি করে টোনা আর টুনি তাদের সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।